কেমন আছেন সবাই? আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। এতক্ষণও হয়তো অনেকে বুঝতে পেরে গেছেন আজ কোন মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, কারণ ইতোমধ্যে বেশ কয়েকটা চ্যানেলে এই মুভিটা এক্সপ্লেন করা হয়েছে আর অনেকে সেটা দেখেও ফেলেছেন। তো যারা দেখে ফেলেছেন তারা তো দেখে ফেলেছেনই, কিন্তু তারপরও আমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে দেখতে পারেন আবারও। আর যারা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই দেখার জন্য, কারণ আজ এক্সপ্লেন করব তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া অসাধারণ একটি ড্রামা থ্রিলার মুভি দ্য আগলি স্টোরি, যেটা আমাদের অনেক বড় একটা মেসেজও দিয়ে যায়। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটা হয় রাতের বেলা একটি ফ্ল্যাটের ভেতরে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ থাকতো, কার্তিক আর নেহা। কিন্তু দেখা যায় ফ্ল্যাটের ভেতরে এলোমেলো অবস্থা, আর ফ্লোরের ভেতরে নেহা পড়ে রয়েছে, হয়তোবা তাকে মেরে ফেলা হয়েছে। এরপরে হাজব্যান্ড কার্তিক তার ওয়াইফ নেহার বডিটাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। একটা সময় সেখানে যে সে নিজেও ঘুমিয়ে পড়ে। যেহেতু দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, আওয়াজ তো হয়েছে, আর সেই শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে কল করেছিল। পুলিশ ঘটনাস্থলেই কল পেয়ে চলে আসে, আর ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই তারা এই অবস্থা দেখতে পায়। এদিকে আশেপাশের প্রতিবেশী সবাই কার্তিকের ব্যাপারে বলছিল যে এই কার্তিক কোনো সুস্থ মানুষ নয়, সে একটা সাইকো। মেয়েটার দুর্ভাগ্য ছিল এমন এক সাইকোর সাথে বিয়ে হয়েছে। মেয়েটার সাথে কি করেছে এই সাইকো কে জানে। এদিকে সেই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য সেখানে এসেছিল লেডি পুলিশ অফিসার দেবী। এরপরে ফ্ল্যাট থেকে কার্তিককে পুলিশ অ্যারেস্ট করে, আর এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। কার্তিক আর নেহার সদ্যই বিয়ে হয়েছিল, কিন্তু এই বিয়েতে নেহা একেবারেই খুশি ছিল না। দেখা যায় বেডের ভেতরে যখন অন্তরঙ্গ হচ্ছিল তখন নেহাকে দেখলেই বোঝা যাচ্ছিল সে একেবারে এইসব কিছুতে ইন্টারেস্টেড না। অন্যদিকে কার্তিক জোর করেই নেহার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। আসলে কার্তিকের কথা হচ্ছে সে যেহেতু নেহাকে বিয়ে করেছে তাই তার সবকিছু করার অধিকার রয়েছে নেহার সাথে। এতে নেহার ইচ্ছে থাকুক বা না থাকুক তাতে কার্তিকের কিছু যায় আসে না। অন্যদিকে নেহাও শুধুমাত্র বাধ্য হয়ে চুপচাপ বেডে পড়ে থাকে। অন্তরঙ্গ হওয়ার পরে কার্তিক দেখা যায় সেখানে শুয়ে শুয়ে হাসতে থাকে আর স্মোক করতে থাকে। পরের দিন নেহা চলে যায় স্কুলে। নেহা একজন টিচার, কিন্তু তার পাশাপাশি তার ক্লে আর্ট এবং ক্রিয়েটিভ ওয়ার্ক অনেক বেশি পছন্দ, আর সেটার মধ্যেই নেহা বেশিরভাগ সময় স্কুলে ব্যয় করে। কিন্তু নেহার এক কলিগের কাছে মনে হয় নেহার এই আচরণ একেবারেই স্বাভাবিক নয়। হয়তোবা নেহার পরিবারে বা ফ্যামিলিতে কোনো ঝামেলা চলছে, আর সেই সবকিছু থেকে নিজেকে ভুলিয়ে রাখার জন্যই নেহা স্কুলে এসে এগুলো করে। এছাড়া নেহার ফ্যামিলিতে যা হচ্ছে সেটা নেহা কারোর সাথে শেয়ারও করতে পারছে না, এজন্য চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। নেহাকে আবারও জিজ্ঞেস করে। নেহা বলে, আরে না, তেমন কিছু নয়, এগুলো সে শুধু ভালোবাসে তাই করে। তখন তার কলিগ তার কাছ থেকে কিছু টাকা ধার চায়, কারণ তার একটু প্রবলেম হচ্ছিল। নেহা তাকে টাকা ধার দিয়ে দেয়। এদিকে কার্তিককে দেখা যায় অফিসে বসে বসেই কম্পিউটারে নেহার ছবি দেখছিল। এরপরেই কার্তিকের লেডি বস তাকে ডেকে নেয় আর বলে, তোমার কি এটা অফিস না বাসা? তুমি সারাক্ষণ কম্পিউটার স্ক্রিনে বসে বসে কি দেখতে থাকো? তোমার তো কাজে একটু মন নেই। এরকম হলে আমরা তোমাকে এই কোম্পানিতে রাখতে পারবো না, তোমাকে চলে যেতে হবে। কিন্তু কার্তিকের তাতে কোনো কিছুই যায় আসে না। সে হাসতে হাসতে তার মোবাইলটা বের করে লেডি অফিসারের দিকে বাড়ায়, আর তখনই দেখা যায় সেখানে একটা ভিডিও ছিল, যে ভিডিওতে তার সেই লেডি বস অফিসেরই অন্য একজন এমপ্লয়ির সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এটা দেখে তার সেই বস অনেক ভয় পেয়ে যায়। বোঝাই যাচ্ছিল কার্তিক এই ভিডিওটা ধারণ করেছিল তার বসকে ব্ল্যাকমেল করার জন্য, আর সে সেটাই করে। বলে, যদি এই ভিডিওটা পাবলিক হয়ে যায় তাহলে মানুষ কি ভাববে, আপনার কি হবে? সেই লেডি বস অনেক ভয় পেয়ে যায়, আর কার্তিককে সেই অফিসেই রেখে দেয়। কার্তিকের যা ইচ্ছে সে সেটাই করতে পারবে। কার্তিকের অফিস শেষ হওয়ার পরে তার এই অফিসের কয়েকজন কলিগ বন্ধু তাকে পাবে নিয়ে আসে। সেখানে বসেই তারা মদ খেতে শুরু করে। পাবে থাকা একটি মেয়ের কার্তিককে দেখার পরেই তাকে ভালো লেগে যায়, আর এই জন্য সে সরাসরি কার্তিকের কোলে এসে বসে পড়ে এবং তার সাথে ঘনিষ্ঠ হয়ে কথা বলার চেষ্টা করে। এতে কার্তিক প্রচণ্ড রেগে যায় আর মেয়েটাকে ধমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে তার ফ্রেন্ডরা অবাক হয়ে যায়। সেখানের মধ্যে একজন বলে, এটা তুমি কি করলে? একটা মেয়ে যেচে এসে তোমার কোলে বসলো আর তুমি তাকে তাড়িয়ে দিলে। কার্তিক বলে, আমার এইসব কিছু পছন্দ নয়। অন্য একজন কার্তিককে খোঁচা মেরে বলে, যেসব পুরুষ ঘরে নিজের বইয়ের কাছে অত্যাচারিত হয়, কোনো কিছু করতে পারে না, তারাই এসে এইসব বাইরে রাগ ঝাড়ে। এতে কার্তিক প্রচণ্ড রেগে যায় আর সেই লোকটাকে সেখানেই মারতে শুরু করে সবার সামনে। কয়েকজন মিলেও কার্তিককে ঠেকাতে পারে না। সেখানে সেই লোকটা সে মাথা ফাটিয়ে দেয়, এমনকি হাতাহাতিতে কার্তিক নিজেও কিছুটা আহত হয়ে পড়ে। এদিকে বাসায় দেখা যায় নেহা তার আর্ট নিয়ে ব্যস্ত ছিল। তখনই দরজার কলিং বেল বাজে। বাড়ির কাজের লোক দরজা খুলে।
দেখা যায় কার্তিক এসেছিল। কার্তিক কোনো কথা না বলে এসে সোফায় বসে পড়ে আর এরপরেই নেহাকে বলে মাসাজের একটা মলম নিয়ে আসার জন্য, কিন্তু নেহা বিষয়টাকে ইগনোর করে যায়। অন্যদিকে কাজের মহিলা এটা শুনতে পেয়ে সেই মলমটা এনে দেয় কার্তিককে, কিন্তু কার্তিক রেগে নেহার দিকে তাকিয়ে বলে এটা নেহাকে আনতে হবে, আর এই জন্য সে নেহাকে আরও একটা জিনিস আনতে বলে। নেহা আগেরবারের মতো এবারও কথাটাকে ইগনোর করে যায়। এরপরেই কার্তিক নেহাকে বলে যদি তুমি আমার কথা শোনো এবং যা আমি বলেছি সেটা নিয়ে আসো, তাহলে আজকে রাতে আমি তোমার সাথে ঘনিষ্ঠ হব না। আর এটা শুনে নেহা খুশি হয়ে যায়, তাড়াতাড়ি সেটা আনতে চলে যায়। কিন্তু তখনই দেখা যায় কার্তিক তাকে আটকায় আর নেহার হাত জোরে চেপে ধরে বলে তুমি কি আমার সাথে থাকতে চাও না? সত্যি করে বলো তো, আমি কি সত্যি তোমাকে টর্চার করি? আর আমি কি এতটাই খারাপ সত্যি সত্যি? আর ঠিক তখনই নেহার হাতে থাকা একটা ট্যাটু কার্তিক দেখতে পায় আর সেই ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করে, যেখানে ট্যাটুতে গৌতমের নাম লেখা ছিল। কার্তিক রেগে গিয়ে বলে তোমার সব সমস্যার মূল হচ্ছে এই গৌতম। এরপরেই সে নেহার গলা চেপে ধরে। ঘটনা চলে যায় নেহার ছোটবেলাতে, যেখানে ছোটবেলা থেকেই তার একটা বন্ধু ছিল গৌতম। গৌতম একদিন স্কুলে আসতে লেট করে আর দেখা যায় নেহা তার জন্য অপেক্ষা করে বসেছিল। গৌতম আসার পরে তাকে সরি বলে, কিন্তু নেহা রাগ করার অভিনয় করে। গৌতম কি করবে বুঝতে পারছিল না, আর তখনই নেহা হেসে দেয়। গৌতম বলে তার মানে তুমি রাগ করনি? নেহা বলে না, আসলে তুমি যে আমার রাগ ভাঙাও এটা আমার ভালো লাগে, এই জন্য আমি চাই তুমি বারবার আমার রাগ ভাঙাও। এরপরে তারা দুজনে একসাথে কোথাও যেতে শুরু করে। নেহা আর গৌতম প্রতিবেশী। নেহার বাবা মা ছোটবেলায় মারা গেছে। নেহা তার দাদির কাছে থাকত। অন্যদিকে গৌতম ছিল তার পরিবার নিয়ে। নেহা আর গৌতমের পরিবার একে অপরকে খুব ভালো করে চিনত, আর ছোটবেলা থেকে নেহা আর গৌতম একসাথেই বড় হয়েছিল। কিন্তু হঠাৎ করেই একদিন নেহার দাদি মারা যায়। ছোট্ট মেয়ে নেহা নিজের একমাত্র বাঁচার সম্বল দাদিকে হারিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। আর ঠিক তখনই সেখানে চলে আসে নেহার মামা নেহার দায়িত্ব নেবার জন্য। নেহা বাধ্য হয়ে তার মামার সাথে চলে আসে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে নেহা এইসব কথা মনে করে কাঁদছিল। অন্যদিকে কার্তিক খাবার খাক, শুয়ে থাকুক, বসে থাকুক, যাই করুক না কেন, কিন্তু তার চোখ দুটো সবসময় নেহার দিকে থাকে। এরপরে কার্তিক নেহাকে জোর করে খেতে বসায়। এমনকি নেহা যতক্ষণ তার চোখের সামনে থাকে নেহার প্রত্যেকটা মুভমেন্ট সে কন্ট্রোল করে, কি করতে হবে, কখন উঠবে বসবে সবকিছু। এছাড়া কার্তিক মাঝে মধ্যে এতটাই এগ্রেসিভ হয়ে যায় যে বাসার কাজের মহিলার গায়েও সে হাত তুলে বসে। কার্তিকের এরকম উগ্র আচরণ দেখে নেহা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার ফলে কার্তিকের কথাগুলো শুনতে সে বাধ্য হয়। একদিন নেহাকে গাড়িতে করে স্কুলে ছেড়ে দেবার জন্য কার্তিক চলে আসে। স্কুলে আসার পরে নেহা যখনই গাড়ি থেকে নামতে যাবে কার্তিক গাড়ির দরজা লক করে দেয়, আর সেখানে গাড়ির ভেতরেই নেহার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে জোর করে। নেহা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে বাইরে বের হয়ে আসে। কার্তিকের এই ধরনের বিভৎস আচরণ দেখার পরে নেহা আরও বেশি ভেঙে যায়। স্কুলের ভিতরে ওয়াশরুমে এসে কাঁদতে শুরু করে। কিন্তু কথা হলো, এমন একটা পাগলকে নেহা কেন বিয়ে করেছিল সেটা আমরা ধীরে ধীরে জানতে পেরে যাব। বেশ কিছুক্ষণ কাঁদার পরে নেহার সেই কলিগ ফ্রেন্ড সেখানে চলে আসে আর নেহাকে শান্ত করে বাইরে বের করে নিয়ে আসে। মেয়েটি বুঝতে পেরেছিল। তখনই নেহা বলে তার হাজবেন্ড তাকে প্রতিদিন নরকের দর্শন করায়। কথাটা বলে নেহা সেখান থেকে চলে আসে। রাতের বেলাও নেহা যখন বাসায় এসেছিল শুয়ে শুয়ে সে কাঁদতে থাকে এবং আবারও আগের ঘটনা মনে করতে থাকে। নেহা যখন তার মামার সাথে তার মামার বাড়িতে এসে থাকতে শুরু করে তখনও তার আর গৌতমের যোগাযোগ ছিল। তারা ফোনে কথা বলতো এবং মাঝে মধ্যে এক সপ্তাহ পর পর তারা দেখাও করত। এরপরেই তারা দুজনে বড় হয়ে যায়, কলেজে ওঠে, আর একই কলেজে তারা ভর্তি হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন গৌতম আর নেহা যখন দেখা করতে এসেছিল তখন নেহাকে গৌতম খুবই একটা খুশির খবর দেয়। বলে বাবা অসুস্থ, তাকে চিকিৎসা করানোর জন্য আমাদের বেশ কিছুদিন এখানে থাকতে হবে, এই জন্য আমি এখন থেকে এই শহরেই থাকব। নেহা অনেক খুশি হয়ে যায় আর বলে আমরা বিয়ে কবে করব? গৌতম বলে আমি একটা ভালো চাকরি পেলেই পরিবারে আমার বিয়ের কথাটা বলবো। নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে ভালোবেসে তারা একে অপরের নাম নিজেদের গায়ে ট্যাটু করে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে কার্তিক অফিস থেকে ফিরে আসে আর নেহাকে ঘুমিয়ে থাকতে দেখে। এরপরে সে নেহার কাছে যেয়ে তাকে জাগিয়ে তোলে আর তাকে একটা মিষ্টির বক্স দেয়। বলে আমি তোমার জন্য এটা খুবই ভালোবেসে কিনে এনেছি, খেয়ে নাও। কিন্তু নেহা খেতে অস্বীকার করে। কার্তিক আর কিছুই বলে না, কিন্তু বারবার বলছিল তুমি বোঝার চেষ্টা কেন করছো না, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। কথাগুলো শুনে একটা সময় নেহা প্রচণ্ড রেগে যায় আর চিৎকার করে বলে তোমার মতো নরপশুকে ভালোবাসতে যাবে কে?
কার্তিক প্রচণ্ড রেগে যায়, পাগলের মতো ব্যবহার করে। আর একটা সময় নেহাকে বলে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে আই লাভ ইউ বলো। নেহা বলে, আমি মরে গেলেও বলবো না। কার্তিক আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। একটা সময় কাচের বোতল নিজের মাথায় ভেঙে ফেলে। এতে করে কার্তিকের মাথা ফেটে যখন রক্ত বের হতে থাকে, সেটা দেখে নেহা নিজেই ভয় পেয়ে যায়। আর একটু পরে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কার্তিক এটা দেখার পরে সেও ভয় পেয়ে যায়। ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বাসায় ডক্টর ডেকে নিয়ে আসে। ডক্টর একটু অবাক হয়, মাথা ফেটে রক্ত বের হচ্ছে কার্তিকের, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে নেহা। ডক্টর জিজ্ঞেস করে, এ কিভাবে অজ্ঞান হলো? কার্তিক কিছুই বলে না। ডক্টর তাকে পরীক্ষা করে বলে, এমনিতেই হয়তোবা কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডক্টর নেহাকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর বলে, একটু পরে এমনিতেই তার জ্ঞান ফিরে আসবে। এছাড়া যাবার সময় সে কার্তিককে বলে, তুমি তোমার ট্রিটমেন্টটাও করে নিও, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরেই নেহার জ্ঞান ফেরে। শব্দ শুনে সে ড্রয়িং রুমে আসে আর দেখতে পায় পাগল কার্তিক সেখানে কিছু কাঠ একের পর এক সাজিয়ে রেখেছিল, যেমনটা চিতা সাজায়। আর এরপরে সেটার উপরে মদ ঢালতে শুরু করে, যেমনটা মনে হচ্ছে সে কাউকে এখানে জীবন্ত জ্বালিয়ে দেবে। নেহা এইসব কিছু দেখে ঘাবড়ে যায়, আর ঘাবড়ে যাবারই তো কথা। কার্তিকের মতো মানুষ যে কোনো কিছু করতে পারে। নেহা তাকে জিজ্ঞেস করে, এগুলো তুমি কি করছো? কার্তিক বলে, তুমিই তো বলেছ তুমি আমাকে ভালোবাসো না, আর আমি যে তোমাকে ভালোবাসি সেটা প্রমাণ দেবার জন্যই আমি নিজেকে এটার উপরে জ্বালিয়ে দেব। নেহা ভয় পেয়ে যায় যে কার্তিক হয়তোবা সত্যি সত্যি সেটা করে ফেলতে পারে। সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাগল কার্তিক তার কোনো কথাই শোনে না, বরং চিতার উপরে উঠে যায়, গ্যাস লাইটও জ্বালিয়ে নেয়। বলে, তুমি তো বলেছ তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে আই লাভ ইউ বলবে না, তাই আমি নিজেকেই জ্বালিয়ে দেব। এতে নেহা আরও বেশি ভয় পেয়ে যায়। তার মনে কার্তিকের জন্য এক বিন্দুও ভালোবাসা ছিল না, কিন্তু যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় এই জন্যই সে জোর করে কার্তিককে আই লাভ ইউ বলে। এটা শুনে কার্তিক অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু নেহাকে কাঁদতে দেখা যায়। অর্থাৎ যদিও সে জোর করে কার্তিককে আই লাভ ইউ বলেছিল, তাতেও তার ঘৃণা হচ্ছিল, আর সে মনে মনে ভাবছিল কবে এই সাইকোটার থেকে সে মুক্তি পাবে। একদিন দেখা যায় নেহা তার সেই কলিগ ফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছিল। সেখানে অনুরাধা তাকে জিজ্ঞেস করে জোর করে যে, বলো তোমার জীবনে আসলে কি হচ্ছে, তোমাকে এমন কেন দেখাচ্ছে? নেহা তখন মনে মনে ভাবে সে অনুরাধাকে সবকিছু খুলে বলবে। এরপরেই দেখা যায় নেহা মন্দিরে চলে আসে, আর সেখানে সে দেবতার কাছে প্রার্থনা করে যেন কার্তিককে তার জীবন থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ কার্তিকের এই রোজ রোজ করা টর্চার সে আর নিতে পারছে না। এরপরেই নেহা স্কুলে চলে আসে আর অনুরাধাকে তার কাছে ডেকে পাঠায়। আর স্কুলের ক্যাফেতে বসার পরেই নেহা অনুরাধাকে ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে। নেহা বলে, তার জীবনের সবচেয়ে বড় ভুলটাই ছিল তার মামার ঘরে যাওয়া। নেহার আসলে উচিতই হয়নি তার মামার ঘরে যেয়ে থাকা, কারণ সব সমস্যার শুরুটা সেখান থেকেই হয়েছে। আর এরপরে নেহার কথা থেকে আমরা জানতে পারি এই কার্তিক হচ্ছে নেহার মামাতো ভাই, আর ছোটবেলা থেকেই কার্তিক নেহাকে টর্চার করত। ঘটনা আবারও চলে যায় নেহার ছোটবেলাতে, যখন নেহা প্রথমবারের মতো তার মামার বাড়িতে আসে। আর এরপরেই কৌতূহল নিয়ে তার মামার বাড়ির ঘরগুলো সে দেখছিল। একটা ঘরে সে কার্তিককে দেখতে পায়, যে একটা মেয়ে খেলনা পুতুল নিয়ে বসেছিল এবং তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল, হাসছিল, খেলছিল, যেটা দেখে নেহার একেবারেই আজব লাগে, ক্রিপি লাগে। অন্যদিকে নেহাকে দেখার পরে কার্তিক শুধু হাসত আর কিছুই বলতো না। এদিকে তার মামা একদিন ফোনে কথা বলতে বলতে তার অন্য এক আত্মীয়কে বলছিল একদিন এই নেহার সাথে তার ছেলে কার্তিকের বিয়ে দেবে, কিন্তু কথাটা মোটেও সহজভাবে নেয়নি নেহা, কারণ প্রথম দেখাতেই কার্তিককে তার মোটেও ভালো লাগেনি। কারণ কার্তিকের আচরণ দেখে নেহার কাছে মনে হতো কার্তিক সাইকো এবং ক্রিপি। এদিকে নেহার মামা ছিল অনেক ভালো। নেহার মামা ছোটবেলা থেকেই নেহা আর কার্তিককে সমানভাবে ভালোবাসত, দেখাশোনা করত। নেহার পড়াশোনায়ও কোনো খামতি রাখেনি সে। নেহা পড়াশোনায়ও ভালো ছিল, তাই মনোযোগ দিয়ে সে পড়াশোনা করত। অন্যদিকে কার্তিক ছিল ঠিক তার বিপরীত, পড়াশোনায় খুবই বাজে ছিল। অন্যদিকে সে সবসময় লেগে থাকত নেহাকে কিভাবে ইমপ্রেস করা যায়, কিন্তু নেহার এই সব কিছু একেবারেই ভালো লাগতো না। কার্তিকের অদ্ভুত সব সাইকো ব্যবহার দেখে নেহা সবসময় বিরক্ত হতো। অন্যদিকে নেহা ছোটবেলা থেকেই গৌতমকে পছন্দ করত, আর সেটাই করে আসছিল। মাঝে মধ্যেই ফোনে সে গৌতমের সাথে কথাও বলতো। অন্যদিকে দিন যতই যাচ্ছিল কার্তিকের নেহার প্রতি অবসেশন বেড়েই চলছিল। সে সবসময় নেহার দিকে নজর রাখত, নেহার দিকে তাকিয়ে থাকত, নেহার প্রত্যেকটা মুভমেন্ট সে খেয়াল করত।
এমনকি নেহার আশেপাশে যদি কোনো ছেলে আসতো, কার্তিক তার সাথেই ঝগড়া বাঁধিয়ে দিত, তাকে মারধর করত। এদিকে দেখা যায় কিছুটা বড় হবার পরই গৌতম একদিন নেহার সাথে দেখা করতে আসে, আর সেটাও নেহার মামাবাড়ির সামনে। এতে নেহা ভয় পাচ্ছিল যদি কার্তিক দেখে ফেলে তাহলে যে কোনো একটা গন্ডগোল বেঁধে যাবে, কিন্তু গৌতম এইসব কিছুর পরোয়া করে না। উল্টো সে ভালোবেসে নেহাকে একটি কিস করতে বলে। নেহা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও এদিক সেদিক তাকিয়ে তাকে একটা কিস দিয়ে চলে আসে। এদিকে নেহার মামা পরের দিন কাজে বাইরে যাবে, আর এই জন্য সে নেহাকে বলে, তোমার একদমই ভয় পাবার কোনো কারণ নেই, তোমাকে দেখাশোনা করার জন্য কার্তিক রয়েছে। মনে মনে নেহা ভাবে সেই কার্তিকটাই হচ্ছে বড় সমস্যা, ওকে এখান থেকে দূরে সরাতে পারলেই তো আমি বাঁচি। নেহার মামা এবং নেহা যখন খাবার খাচ্ছিল তখন কার্তিককে তার বাবা খাবারের জন্য ডাকে, কিন্তু কার্তিককে দেখা যায় সে নেহার দিকে রেগে তাকিয়েছিল এবং সেখানে এসে খাবার খেতে থাকে আর নেহার দিকে রেগে তাকিয়ে থাকে, আর সে রেগে গিয়ে রাক্ষসদের মতো বেশি বেশি খেতে শুরু করে। এদিকে রাতের বেলায় দেখা যায় নেহার কাছে একটি SMS আসে, সেখানে একটা ভিডিও ছিল। ভিডিওটা প্লে করতেই দেখা যায় গৌতম যখন এখানে এসেছিল নেহা তাকে কিস করেছিল এবং জড়িয়ে ধরেছিল, কেউ সেটা গোপনে ভিডিও করে ফেলেছিল আর সেই ভিডিওটাই সেন্ড করেছে। আর এরপরেই আমরা জানতে পারি সেই ভিডিওটা আসলে কার্তিকই পাঠিয়েছে। কার্তিক আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে ফেলেছিল। নেহা ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেই মাঝরাতে নেহা যখন পানি খাবার জন্য বাইরে বের হয়ে আসে, কার্তিক তার ঠিক পিছিয়ে এসে দাঁড়িয়ে থাকে। নেহা যখন ঘুরেই কার্তিককে দেখে তখন সে ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়ে তার রুমে চলে আসে। কার্তিকও সেখানে চলে যায়। কার্তিক এতটাই সাইকো ছিল যে নেহার সামনে বসে বসেই নেহার অন্তর্বাসের স্মেল নিতে থাকে। এটা দেখে নেহার আরও ঘৃণা লেগে যায়, আর এরপর সে একা একা বলতে থাকে যে তার কি মনে হয় গৌতমকে সে এভাবেই ছেড়ে দিয়েছে, যেখানে সে নেহাকে কিস করেছে, জড়িয়ে ধরেছে। সে মুখ বেঁধে গিয়েছিল গৌতমের কাছে, যেখানে গৌতম তার অসুস্থ বাবার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিল। ঠিক তখনই কার্তিক তার উপরে হামলা করে দেয়, তাকে মারধর করে এবং তাকে হুমকি দেয় নেহার কাছ থেকে দূরে থাকার জন্য, নয়তোবা সে তাকে খুন করে ফেলবে। এইসব কথা শোনার পরে নেহা তো ভয়ে কাঁদতে শুরু করে। এরপরেই কার্তিক নেহাকেও হুমকি দেয় আর বলে, তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে যদি আর কখনো কার্তিকের সাথে দেখি বা কার্তিককে ভালোবাসতে দেখি আমি তোমাকেও খুন করে ফেলবো। নেহা ভয়ে কাঁপতে থাকে। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে এই কার্তিক আসলে কত বড় সাইকো। আর সেই পুরোটা রাত নেহাকে টর্চার করতে থাকে কার্তিক। নেহার রুমের বাইরেই সে বসে থাকে আর নেহাকে বলে, সারা রাত তুমি ঘুমাতে পারবে না, আমি যখনই তোমাকে ডাকবো আমার ডাকে সাড়া দিতে হবে, নয়তোবা আমি গৌতম আর তোমাকে দুজনকেই মেরে ফেলবো। নেহাও ভয়ে সারা রাত সেখানে বসে বসে কাঁদতে থাকে। সকালবেলা কার্তিক ঘুমিয়ে পড়ে। এরপরেই যখন নেহার মামা বাসায় ফিরে সে কাঁদতে কাঁদতে তার মামার কাছে আসে আর বলে, আমাকে বাঁচাও। কার্তিক যা যা করেছে সবকিছু খুলে বলে সে তার মামাকে। নেহার মামা মানিকান যখন জানতে পারে যে ছোটবেলা থেকেই নেহা গৌতমকে ভালোবাসে, তখন সে উল্টো কথা বলতে থাকে আর বলে, আমি ছোটবেলা থেকেই কার্তিকে কথা দিয়েছি তোমার সাথে কার্তিকের বিয়ে দেব। এছাড়া কার্তিকের ছোটবেলার কিছু ঘটনাও সে নেহাকে বলতে শুরু করে। ছোটবেলাতেই কার্তিক তার বাবার কাছে একটি মেয়ে খেলনা পুতুল চেয়েছিল, কিন্তু তার বাবা রাজি হয়নি। এতে কার্তিক প্রচণ্ড রেগে যায় আর এরপরে নিজেই কোনোভাবে সেই পুতুলটাকে বাসায় নিয়ে আসে এবং সারা দিন সেই পুতুলের সাথে খেলতো, কথা বলতো, তার দিকে তাকিয়ে থাকতো। কার্তিক সেই পুতুলটার সাথে এমন ব্যবহার করত যেন সেটা সত্যি সত্যি একটা মেয়ে। দিন যতই যাচ্ছিল তার এই অবসেশন ততই বেড়ে যাচ্ছিল। এটা দেখে চিন্তিত হয়ে মানিকান তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর কার্তিকের সাথে কথা বলার পরে এবং তার চেক আপ করার পরে জানতে পারে কার্তিকের অবসেসিভ ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ সে যদি কোনো কিছু পছন্দ করে সেটার প্রতি তার অনেক বেশি অবসেশন তৈরি হয়, আর সেই পছন্দের জিনিসটা কার্তিক কোনোভাবেই ছাড়তে চায় না। মানিকান নেহাকে বলে, ছোটবেলাতেই তুমি এখানে থাকতে থাকতে তোমার প্রতি একটা অবসেশন তৈরি হয়ে গেছে কার্তিকের, আর সে কখনোই তোমাকে ছাড়বে না, তাই তোমার এটাতেই ভালো হবে যে তুমি কার্তিককে বিয়ে করে ফেলো। কিন্তু নেহা সরাসরি মানা করে দেয় আর বলে, আমি গৌতমকে ভালোবাসি আর বিয়ে করলে আমি গৌতমকেই করব। কিন্তু দেখা যায় মানিকান এর পরে থেকে উঠতে বসতে খাবার খেতে সবসময় শুধু নেহাকে প্রেশার দিয়ে যাচ্ছিল যেন সে কার্তিককে বিয়ে করে ফেলে। এদিকে নেহা ধীরে ধীরে এই মেন্টাল প্রেশারে অসহ্য হয়ে পড়েছিল, কারণ বাসা ছেড়ে সে চলেও যেতে পারছে না, কারণ এই মামাই তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, বড় করে তুলেছে, তার একটা ঋণ রয়েছে তার প্রতি। অন্যদিকে চলে গেলেই বা সে কোথায় যাবে? গৌতমের বাবা অসুস্থ, গৌতম এখনো কোনো চাকরি পায়নি, পালিয়ে তারা কোথায় বা যাবে? এই জন্য কোনো উপায় না পেয়ে নিজের হাত কেটে সে আত্মহত্যা করার চেষ্টা করে।
ঘটনা জানার পরে তাড়াতাড়ি নেহাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এদিকে খবর পেয়ে দৌড়ে চলে আসে হসপিটালে কার্তিক, আর নেহাকে দেখতে চায়, কিন্তু তার বাবা তাকে আটকায় যে ডক্টর ভেতরে যেতে নিষেধ করেছে। কার্তিক কথা না শুনে জোর করেই ভেতরে ঢুকে যায়। অন্যদিকে নেহা কার্তিককে দেখার পরে আবারও ভয় পেতে শুরু করে। নার্স তাকে নিষেধ করে যে এখান থেকে চলে যান, রোগীকে ডিস্টার্ব করবেন না, কিন্তু কার্তিক কোনো কথাই শোনে না। উল্টো সেখানে বসে নেহার সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি কেন বোঝো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। সেখানে বসে বসে নেহার হাত, পা, চোখ, ঠোঁট এইসবের প্রশংসা করতে থাকে, আর সেগুলো ছিল খুবই অদ্ভুত ভাষায়। আর এই ধরনের কৃপি কথাগুলো শুনে নেহার ভয়টা আরও বেশি বেড়ে যায়। এদিকে নার্স যখন দেখতে পায় কার্তিক তার কথা শুনছিল না, তখন সে ডক্টরকে ডেকে নিয়ে আসে, আর ডক্টর তাকে বাধা দেয় আর বলে এখান থেকে চলে যাবার জন্য। তখনই কার্তিক সেখানে দেবতার ছবি দেখে প্রার্থনা করে যেন নেহা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপরে ডক্টর যখন আবারও রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, তখন কার্তিক উল্টো সেই ডক্টর আর নার্সের গায়ে হাত তোলে। কার্তিকের এইসব কর্মকাণ্ড দেখে নেহা সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই এইখানে আর থাকা যাবে না। হসপিটালেই কার্তিক যখন ঘুমিয়ে পড়ে, নেহা সেখান থেকে পালিয়ে চলে আসে গৌতমের বাসায়। কিন্তু গৌতমের বাড়িতে কেউ বাসায় ছিল না। প্রতিবেশীর কাছে নেহা জানতে পারে গৌতমের বাবার চিকিৎসার জন্য তাকে নিয়ে গৌতম হসপিটালে গেছে। এটা শুনে নেহার ভয়টা আরও বেড়ে যায়। এখন তার কি হবে? কার্তিক জানতে পারলে তাকে আস্ত রাখবে না। এদিকে কার্তিক ঘুম থেকে ওঠার পরেই পাগলের মতো নেহাকে খুঁজতে শুরু করে। এরপরে একটা সময় রাস্তায় সে নেহাকে খুঁজে পায়, টানতে টানতে বাড়িতে নিয়ে আসে এবং তাকে টর্চার করতে শুরু করে। মানিকান যখন তাকে বাধা দেয়, কার্তিক তার বাবার গায়ে হাত তোলে আর তাকে মারতে শুরু করে। বলে, নেহা যদি আমাকে বিয়ে না করে আমি সবকিছু ধ্বংস করে দেব, তোমাদের দুজনকেই খুন করে ফেলবো। এদিকে নেহা কার্তিকের এমন ভয়ঙ্কর রূপ দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায় আর অবশেষে কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে নেহা কাঁদতে কাঁদতে অনুরাধাকে তার জীবনের এই ঘটনাগুলো বলছিল। নেহা বলতে থাকে এভাবেই সে বাধ্য হয়ে কার্তিককে বিয়ে করেছে, আর বিয়ের পর থেকে তার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। প্রতিদিন এই টর্চার সহ্য করতে করতে রাতের বেলা নেহা যখন বাসায় ফিরে, কার্তিক আবারও তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এবার নেহা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং একটা চাকু নিয়ে নিজের গলায় ধরে। কার্তিককে বলে, তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো বা আমাকে টর্চার করার চেষ্টা করো, আমি নিজেকেই শেষ করে দেব। এতে কার্তিক অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি এমনটা করো না, আমি কিছুই করব না। সে শুধু দূর থেকে নেহাকে দেখতে থাকে। এদিকে নেহার এই কথায় কার্তিক অনেক কষ্ট পায়, চুপচাপ বসে থাকে, সারা রাত মদ খেতে থাকে। নেহা যখন এটা দেখে তখন সে একটু স্বস্তি ফিরে পায় যে অন্তত টর্চার থেকে বাঁচা গেছে। পরের দিন কার্তিক যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় নেহা বাসায় নেই। কাজের মেয়েকে নেহার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমি কাজে আসার আগেই নেহা ম্যাডাম কোথাও চলে গেছে, আমি এসে তাকে পাইনি। কার্তিক নেহাকে কল করে, কিন্তু সে তার ফোনটাও ধরছিল না। এই জন্য রেগে কার্তিক স্কুলে চলে যায় এবং নেহার ব্যাপারে জিজ্ঞেস করে অনুরাধাকে। অনুরাধা বলে আজকে নেহা স্কুলেও আসেনি। এতে কার্তিক আরও বেশি রেগে যায়, চিৎকার করে অনুরাধার ওপরে। কার্তিক চিৎকার করে বলে, নেহা কোথায় আমাকে তাড়াতাড়ি বলে দাও, নয়তো এর পরিণাম ভালো হবে না। অনুরাধা বলে, তুমি তো ওর হাজব্যান্ড, তুমি ওকে খুঁজে বের করো। এরপরেই কার্তিকের সন্দেহ হয় হয়তোবা এই অনুরাধাই নেহাকে কোথাও লুকিয়ে রেখেছে। এই জন্য কার্তিক জোর করেই অনুরাধার মোবাইলটা নিয়ে চেক করতে থাকে, কিন্তু সেখানে সে কোনো ক্লুই খুঁজে পায় না। আর তখনই কার্তিকের এই অদ্ভুত ব্যবহারগুলো আশেপাশে থাকা সকল স্টুডেন্টরা মোবাইল দিয়ে ভিডিও করছিল। কার্তিক এটা দেখার পরেই উল্টো সেই ক্যামেরার সামনে যেয়ে হাত জোর করে বলতে থাকে, নেহা আমার স্ত্রী, নেহা কোথায় আছে সেটা কেউ জানলে সাথে সাথে আমাকে জানাবেন। এরপরেই কার্তিক নেহাকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু নেহার কোথাও কোনো খোঁজ খবর পায় না। আর এতে পুরোপুরি পাগলের মতো হয়ে যায় কার্তিক। অবশেষে সে নিজেকে সান্ত্বনা দেয়, হয়তোবা নেহা যেখানেই গেছে রাতের মধ্যে ফিরে আসবে। আর এই জন্য ফ্ল্যাটে গিয়ে সে অপেক্ষা করতে থাকে। মদ খেতে খেতে একটা সময় মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতেও নেহা বাড়ি ফেরে না। আর যখন কার্তিক এটা জানতে পারে যে নেহা এখনো ফেরেনি, সে অনেক বেশি কষ্ট পায়। সে ভাবতে থাকে নেহা হয়তোবা তাকে ছেড়ে চলে গেছে। সে ইমোশনাল হয়, নিজেকেই কষ্ট দিতে শুরু করে। পরদিন আবারও সারা শহরে নেহাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও নেহাকে খুঁজে পায় না। রাতের বেলা ক্লান্ত হয়ে সে তার ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু ফ্ল্যাটের সামনে আসতেই দেখা যায় সেই ফ্ল্যাটের দরজায় তালা লাগানো ছিল। কার্তিক সেখানে বসেই কাঁদতে শুরু করে। তখনই সেই দিক দিয়ে একজন লোক যাচ্ছিল। সে কার্তিককে জিজ্ঞেস করে, আপনি এখানে বসে কাঁদছেন কেন, কি হয়েছে? কার্তিক বলে, সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তার স্ত্রী নেহা তাকে ছেড়ে চলে গেছে, সে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন লোকটা বলে, কিন্তু নেহা নামে তো এখানে কেউ থাকে না। এটা শুনেই কার্তিক আরও বেশি রেগে যায়, সেই লোকটাকেই সেখানে মারতে শুরু করে। তখন আরও একটা লোক আসে, সেই লোকটাও যখন
কার্তিককে একই কথা বলে যে এখানে নেহা নামের কেউ থাকে না, কার্তিক আরও রেগে গিয়ে তাকেও মারতে শুরু করে। কিন্তু লোকটা বারবার বলছিল এই ফ্ল্যাটে নেহা নামে কেউ থাকে না। অবশেষে কার্তিক বুঝতে পারে সে আসলে ভুল ফ্ল্যাটে চলে এসেছে, অন্য ব্লকের অন্য ফ্ল্যাটে চলে এসেছে। কার্তিক যখন নিজের ভুল বুঝতে পারে তখন লোকটাকে সে সরি বলে আর একটা সময় সেখান থেকে চলে আসে। বাসায় আসার পরে সে আবারও নেহার কথাই ভাবতে থাকে। তার মনে ভাবনা আসছিল নেহা গৌতমের সাথে পালিয়ে গেল না তো। এইভাবেই আরও 2-1 দিন কেটে যায়। নেহাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। দেখা যায় মদ খেয়েই তার ফ্ল্যাটেই শুয়েছিল আর তখনই দরজার কলিং বেল বাজে। কলিং বেলের শব্দ শুনতেই এক ঝটকায় কার্তিক উঠে বসে। সে ভাবতে থাকে নেহাই হয়তো এসেছে। দৌড়ে যে দরজা খোলে, কিন্তু দেখা যায় সেটা ছিল তার বাসার কাজের মেয়ে। এতে আবারও কার্তিকের মনটা ভেঙে যায়। সেখানে সোফায় বসে সে মদ খেতে শুরু করে। এদিকে কাজের মেয়েটি যখন কাজ করছিল, কার্তিক দেখা যায় কাজের মেয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আসলে সে অনেকদিন ধরেই নেহার সাথে ঘনিষ্ঠ হয়নি। এছাড়া নেহার কথাও তার মনে পড়ছিল। সবকিছু মিলিয়ে কাজের মেয়েটিকে লালসার চোখে দেখতে থাকে। অন্যদিকে কাজের মেয়েটিও এই বিষয়টি খেয়াল করে আর এই জন্য সে ধীরে ধীরে কার্তিকের কাছে চলে আসে। আর এরপরেই সেখানে তারা অন্তরঙ্গ হয়। অন্তরঙ্গ হওয়ার মাঝে কাজের মেয়েটি তাকে বলে, তুমি যদি আমাকে এতই পছন্দ করো তাহলে এতদিন বলনি কেন? কথাটা শুনে থমকে যায় কার্তিক আর রেগে গিয়ে তাকে বলে, আমি কখন বলেছি যে তোমাকে আমি পছন্দ করি? কাজের মেয়েটি বলে, তাহলে আমার সাথে এসব কেন করছো? কার্তিক রেগে গিয়ে তাকে একটা চড় মেরে বসে। তখনই কাজের মেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে আর যাবার আগে কার্তিককে বলে সে একটা সাইকো। কার্তিক আবারও বসে মদ খেতে থাকে। আসলে কার্তিক পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তার শুধু একটাই কথা মনে হচ্ছিল, নেহা তাকে ছেড়ে কেন চলে গেল। একটা সময় সে হ্যালুসিনেট করতে থাকে। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে সে নেহার কণ্ঠস্বর শুনতে পায়। কার্তিক তার ছোটবেলার পুতুলটা খুঁজে পায় আর সেটাকেই সে নেহা ভাবতে শুরু করে আর নেহার মতো করেই সেই পুতুলটাকে আদর করে। আর ঠিক তখনই দেখা যায় ফ্ল্যাটে ফিরে আসে নেহা। নেহাকে দেখার পরে কার্তিক অনেক খুশি হয়ে যায়। কার্তিক তাড়াতাড়ি নেহার কাছে আসে আর বলে, এই কয়েকদিন আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু নেহা তাকে বাধা দেয় আর বলে, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। কার্তিক এবার রেগে যায়। নেহার হাত ধরে জিজ্ঞেস করে, আমি টাচ করলে তো তোমার সমস্যা, গৌতম টাচ করলে কি তোমার ভালো লাগে? গৌতমের টাচ কি তোমার পছন্দ? এবার নেহার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে বলে, হ্যাঁ, গৌতমের স্পর্শ আমার ভালো লাগে। এই কথা শুনে কার্তিকের মাথায় রক্ত চড়ে যায়। সে একেবারেই কথাটা মেনে নিতে পারে না। এতে করে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, হাতাহাতি শুরু হয়ে যায়। নেহাকে যখন সে আবারও কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে তখন নেহার মাথা ফেটে রক্ত পড়তে থাকে আর নেহা সেখানেই পড়ে যায়। কার্তিক একটু শান্ত হতেই সে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে হয়তোবা সে নেহাকে মেরে ফেলেছে। কি করবে বুঝতে না পেরে সে নেহার বডিটাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়, কারণ সে ভাবছিল সে নেহাকে খুন করে ফেলেছে। এদিকে কার্তিকের প্রতিবেশীরা তাদের এই চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তির আওয়াজ পায়। মাঝরাতে এমন আওয়াজ কেন আসছে সেটা ভেবেই ভয় পেয়ে তারা পুলিশকে কল করে। এদিকে কার্তিককে তখন দেখা যায় বাথরুমের ভেতরে মদের বোতল নিয়ে বসেছিল। তার পুরো শরীর এবং ওয়ালে রক্ত লেগেছিল। পুলিশ যখন এসে দরজায় নক করে তখন সেখান থেকে বের হয়ে কার্তিক দরজা খোলে। কার্তিকের এই রক্তাক্ত অবস্থা দেখে পুলিশ সন্দেহ করে বসে যে নিশ্চয়ই সে তার স্ত্রীকে খুন করেছে, কিন্তু নেহার ডেড বডিটা তারা সেখানে খুঁজে পায় না। তখন পুলিশ ভাবতে থাকে কার্তিক হয়তো তার স্ত্রীকে খুন করে বডিটাকে ডিসপোজ করে দিয়েছে আর এই জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। কিন্তু পুলিশ স্টেশনে আসার পরে ধাক্কা লেগে একটা ফাইল পড়ে যায় পুলিশের হাত থেকে আর সেখানে ছিল নেহার ছবি। সেই ছবিটা কার্তিক দেখার সাথে সাথেই হাতে তুলে নেয় আর সেটাকেই চাটতে শুরু করে। এটা যখন পুলিশ দেখতে পায় তখন সেই ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলে। এতে আবারও প্রচণ্ড মাথা গরম হয়ে যায় কার্তিকের আর থানার ভেতরেই সে পুলিশকেই মারতে শুরু করে। এরপরেই কয়েকজন পুলিশ মিলে কার্তিকের সেলে ভরে এবং তাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করে। অন্যদিকে পুলিশ অফিসার দেবী বুঝতে পারে কার্তিক নিশ্চয়ই মানসিক রোগী, না হলে কোনো সুস্থ মানুষ এমনটা করতেই পারে না। সে ইনভেস্টিগেশন শুরু করে। কার্তিকের বাসার কাজের মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি দেবীকে জানায় কার্তিক আসলেই একটা সাইকো। এই কার্তিক মাঝে মধ্যে তাকেও টর্চার করত। এছাড়া নাইট ক্লাবে কার্তিক যার মাথা ফাটিয়ে দিয়েছিল পুলিশের কাছে সেই লোকটাও স্টেটমেন্ট দেয় যে কার্তিক আসলেই পুরোপুরি একটা সাইকো। অন্যদিকে দেবীর বান্ধবী অনুরাধা সেও পুলিশকে একই কথা বলে। এরপরেই দেবী চলে আসে কার্তিকের বাবার সাথে দেখা করতে আর পুরো ঘটনা খুলে বলে যে কার্তিক নেহাকে খুন করে ফেলেছে, তার বডি কোথায় কেউ জানে না। এটা শোনার পরে কার্তিকের বাবা মানিকান কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে ভুলটা আমারই ছিল, আমি জোর করে নেহাকে কার্তিকের সাথে বিয়ে দিয়েছি।
আমার জন্যই মেয়েটার জীবন চলে গেল। এরপরেই দেখা যায় কোর্টে যখন কার্তিকের কেসটা উঠে সব প্রমাণ পেশ করা হয়, সিসিটিভি ফুটেজ, সেই ফ্ল্যাট থেকে বিভিন্ন এভিডেন্স, সবকিছু, এমনকি সবার স্টেটমেন্টও। সবকিছু জানার পরে জজ বলে কার্তিক মানসিকভাবে অসুস্থ, তাই তাকে জেলের চাইতে মানসিক হসপিটালে পাঠানোটা বেশি জরুরি। এই জন্য জজ কার্তিককে মানসিক হসপিটালে পাঠিয়ে দেবার অর্ডার দেয়। মানসিক হাসপাতালে কার্তিকের চিকিৎসা চলে। সেখানে তাকে শক ট্রিটমেন্ট এবং বিভিন্ন থেরাপি দিতে থাকে। শক ট্রিটমেন্টের ফলে ধীরে ধীরে কার্তিকের শরীর নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু তার মানসিক অবস্থার কোনো উন্নতি ঘটে না, কারণ কার্তিককে দেখা যায় সে নার্সদের বাজে নজরে দেখছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। কয়েকদিন পরে সেই মানসিক হাসপাতালে দেবী চলে আসে কার্তিকের সাথে দেখা করতে। তখন দেবী কার্তিকের সামনে একটা রহস্য উন্মোচন করে। আসলে নেহার প্রেমিক গৌতম ছিল দেবীর বন্ধু। নেহা যখন অনুরাধাকে সবকিছু খুলে বলেছিল, তখন অনুরাধা তাকে বলেছিল সে সারা জীবন এভাবে থাকতে পারে না, এমন একটা মানুষের সাথে সারা জীবন কোনোভাবেই থাকা যায় না, তাই যে করেই হোক এখান থেকে বের হতে হবে। নেহাও বুঝতে পারে অনুরাধা ঠিকই বলেছে। এই জন্য নেহা অনুরাধাকে নিয়ে গৌতমের সাথে দেখা করতে আসে, আর গৌতম সেখানে দেবীকে ডাকে। নেহা গৌতম আর দেবীকে সবকিছু খুলে বলে যে সে কোন নরকের মধ্যে রয়েছে, কোন পরিস্থিতিতে কার্তিককে বিয়ে করেছে, আর এখন সে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না। সে চাইছে যে করেই হোক কার্তিকের থেকে মুক্তি পেতে হবে। অন্যদিকে গৌতমও নেহাকে গ্রহণ করতে রাজি ছিল, আর এই জন্য নেহা, অনুরাধা, গৌতম আর দেবী চারজন মিলে একটা প্ল্যান করে। নেহা ইচ্ছে করেই 7 দিনের জন্য গায়েব হয়ে গিয়েছিল, কারণ নেহা জানত নেহাকে এতদিন ধরে দেখতে না পেয়ে কার্তিক পাগল হয়ে যাবে, মানসিকভাবে আরো ভেঙে পড়বে, তার আসল চেহারাটা বাইরে চলে আসবে। আর সেটাই হয়। কার্তিক নেহাকে না পেয়ে প্রথমে স্কুলে যেয়ে সিন ক্রিয়েট করে, আর এরপরে মদ খেতে খেতে মানসিকভাবে আরো উশৃঙ্খল হয়ে পড়ে, কাজের মেয়েকে টর্চার করে, আর এভাবেই তার চেহারাটা সবার সামনে চলে আসে। এরপরে আবার নেহা ইচ্ছে করেই 7 দিন পরে ফিরে আসে, আর ফিরে এসেই সেই ইচ্ছে করেই কার্তিককে খোঁচা মেরে কথা বলতে থাকে, যাতে করে কার্তিকের মাথা গরম হয়ে যায়। সে সিন ক্রিয়েট করতে শুরু করে, আর সেটাই হয়। নেহাও আগুনে ঘি ঢেলে দেয়, আর এরপরেই দুজনের ঝগড়া লড়াই শুরু হয়। নেহা ইচ্ছে করেই তার সাথে লড়াই করছিল, যাতে কার্তিক তাকে আহত করে ফেলে, আর সেটাই হয়। কার্তিক তার মাথায় আঘাত করে নেহাকে অজ্ঞান করে ফেলে। কার্তিক আগে থেকেই মদের উপর ছিল, আর সেই সময় মদ খেয়ে নেহার সাথে এমনটা করে ফেলেছে। আর এইসব ভাবতে ভাবতেই সে সেখানে ঘুমিয়ে পড়ে মাতাল হয়ে। আর ওই সময়টাতে ফ্ল্যাটে ঢুকে দেবী নেহাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে দেবী আর গৌতম মিলে সেই ফ্ল্যাটে এমন সিন ক্রিয়েট করে যেটা দেখে মনে হয় যে কার্তিক নেহাকে খুন করেছে। যেমন পুরো ওয়াশরুমে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রাখা, কার্তিকের গায়ে রক্ত লাগিয়ে দেওয়া, পুরো ফ্ল্যাটে আরো বেশি ভাঙচুর করা, আর ফাইনালি নেহাকে সেখান থেকে গায়েব করে নিয়ে আসা। আর অবশেষে তাদের প্ল্যান সফল হয়। পুলিশ নিশ্চিতভাবেই ধরে নেয় কার্তিক নেহাকে খুন করে গুম করে ফেলেছে, আর এই জন্য তার শাস্তিও হয়েছে। আর এখন এই মানসিক হাসপাতাল থেকে বের হলেও তাকে জেলে পচে মরতে হবে। অন্যদিকে নেহা আর গৌতম ইতোমধ্যে বিয়ে করে ফেলেছে, আর তারা এখন একে অপরের সাথে অনেক বেশি সুখে রয়েছে। তখন দেবী আরও একটা কথা বলে, শুধু এই 4 জন নয়, তাদের প্ল্যানে জজও রয়েছে। আসলে দেবী জজকে পুরো ঘটনা খুলে বলেছিল। সেই জজ নেহার কষ্টটাকে বুঝতে পেরেছিল, আর এই জন্য সেও রাজি হয়ে গিয়েছিল তাদের সাহায্য করতে। এই জন্য কার্তিককে মানসিক হসপিটালে পাঠিয়ে দেয় সেই জজ, কারণ এখান থেকে সে কোনোভাবেই ছাড়া পাবে না। এদিকে এত সবকিছু শোনার পরে কার্তিক পুরোপুরি শকড হয়ে যায়, ভেঙে পড়ে। দেবী কার্তিককে বলে, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবাসাটা অর্জন করে নিতে হয়। কার্তিককে দেখে মনে হচ্ছিল কার্তিক হয়তোবা নিজের ভুলটা বুঝতে পেরেছে। দেবী বলে, আমি আশা করব তুমি নিজের ভুলটা শুধরে নেবে এবং নিজের বাকি জীবনটা ভালো মতো কাটাবে। দেবী সেখান থেকে চলে আসে। তখনই কার্তিককে দেখা যায় সেখানে সে নিচে একটি মেয়ে পুতুল দেখতে পায়, আর সেটার দিকেই আবারও সে বাজেভাবে তাকাতে শুরু করে, আর পুতুলটাকে নিজের হাতে তুলে নেয়, আর নেহার নাম ধরে ডাকতে শুরু করে। আর এটা থেকে আমরা বুঝতে পারি এই সাইকো কার্তিক কখনো ভালো হবে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নেহা কি কাজটা ঠিক করেছে? আপনারা যদি নেহার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কার্তিকের সাথেই সারা জীবনটা কাটিয়ে দিতেন, নাকি এর থেকেও ভয়ানক কিছু করতেন? কমেন্ট করে জানাতে পারেন। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।